2024-এর 5 আগস্টের পর দুই দেশের মাঝখানে যেন হঠাৎ করেই নেমে এসেছিল এক ধরনের কুয়াশা। দৃশ্যত বন্ধুত্ব ছিল, কিন্তু অন্তরে বিশ্বাস ছিল না। রাষ্ট্রীয় সম্পর্ক টিকে ছিল বা এখনো টিকে রয়েছে অনেক ক্ষেত্রেই কাগজে কলমে, কিন্তু মানুষের মনে ঢুকে রয়েছে গভীর সন্দেহ। অনেকেই সন্দিহান। 2025 জুড়ে সে কুয়াশা আজও কাটেনি, বরং ক্রমশ ঘনীভূত হচ্ছিল। হাদি হত্যা মামলা, দীপু দাস হত্যার ঘটনা, ডেইলি স্টার, প্রথম আলো ঘিরে হামলার অভিযোগ, ঢাকা, কলকাতা, দিল্লিতে দূতাবাস, উপদূতাবাসে বিক্ষোভ, রাষ্ট্রদূতদের পাল্টাপাল্টি তলব। আর ঠিক বছরের শেষ প্রান্তে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু। ঢাকায় গিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। অনেকেই ভাবলেন বা ভাবছিলেন এটাই কি বরফ গলার প্রথম লক্ষণ, কিন্তু সেই আবহ কাটতে না কাটতেই নতুন করে আলোচনার কেন্দ্রে এলো জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের এক বিস্ফোরক বক্তব্য। তাই এই প্রশ্নটা আর এড়ানো গেল না, 2026 সালে ভারত বাংলাদেশের সম্পর্ক ঠিক কোন পথে হাঁটবে? প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা। প্রথম কলকাতায় প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে আলোচক, বিশ্লেষক, প্রথম কলকাতার ডেপুটি এডিটর আমার বন্ধু পরমাশিস খোসরায়। পরমাশিস, তোমাকে স্বাগত এবং তোমার মাধ্যমে তোমাকে সহ প্রথম কলকাতার কোটি কোটি দর্শক যারা ভারতে, বাংলাদেশে বা পৃথিবীর বিভিন্ন জায়গায় বসবাস করছেন, যাদের এই মুহূর্তে অনেকের কাছে রাত, আবার এই মুহূর্তে অনেকেই দিনের আলোতে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে নতুন বছরের, নতুন ইংরেজি বছর 2026-এর শুভকামনা। প্রত্যেকের জীবন কর্মময়, ছন্দময়, সুস্বাস্থ্যবান এবং সাফল্য মণ্ডিত হোক, এমন প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও আমরা শুরু করছি। পরমাশিস, তোমার কাছে এই গভীর তাৎপর্যপূর্ণ প্রশ্ন রাখতেই হচ্ছে বছরের প্রথম দিন। 2026 সালে ভারত বাংলাদেশের সম্পর্ক ঠিক কোন পথে হাঁটবে বলে তুমি মনে করছো? খুব সংক্ষেপে যদি দর্শকদের তোমার মন্তব্য বা তোমার অনুমান, প্রেডিকশন থাকে, সে দর্শকদের উদ্দেশ্যে জানাতে পারো। দেখো, আমি ছোটবেলা থেকে খুব আশাবাদী। আমি কখনোই নেগেটিভ মাইন্ডেড কথা বলি না। প্রথম কলকাতায় আমি যেদিন থেকে প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে আলোচনায় বসেছি, ভারত বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন, বিভিন্ন বৈরিতা, বিভিন্ন দুদেশের গণমাধ্যমের দুদেশের বিরুদ্ধে কথা বলা, কিন্তু আমি সবসময় আমার একটা স্ট্যান্ড পয়েন্টে ছিলাম যে যা হচ্ছে সেটা ভালোর জন্য হচ্ছে। গতানুগতিক দৃষ্টিভঙ্গিতে যদি আমরা সবকিছু দেখি, তাহলে অনেকে অনেক রকম ভাবে ভাবতে পারে যে ভারত বাংলাদেশের সম্পর্ক বুঝি গেল, কিন্তু একটা মানুষের শপথ, একটা মানুষের চলে যাওয়া, একটা মানুষের পরিস্থিতির কারণে ভারতে অবস্থান করা, ভারত সবসময় সব ক্ষেত্রে বাংলাদেশের পাশে সব রকম ভাবে আছে। সেখানেই তো বিতর্ক পরমাশিস। ভারত সবসময় বাংলাদেশের মানুষের পাশে রয়েছে, সেখানেই বিতর্ক। আমি আরো একটু স্পেসিফিক করছি, ভারত তার স্বার্থের জন্য বাংলাদেশের মানুষের পাশে থাকে, এটাই তো এখন বাংলাদেশের অভ্যন্তরে চর্চিত এবং আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে। দেখো, স্বার্থ নিয়ে তো সবাই চলে। আমি তোমার স্বার্থ নিয়ে তোমার সঙ্গে আমি সম্পর্ক রাখছি। তুমি যদি বোঝো তোমার সঙ্গে আমি স্বার্থ নিয়ে সম্পর্ক রাখছি, তুমিও আমার সঙ্গে সম্পর্ক রাখছো স্বার্থ নিয়ে, তবেই তো একটা বন্ধন তৈরি হবে। নিঃস্বার্থ ভাবে কেউ কি কারোর জন্য আজকের দিনে করে না তো। বাস্তবটা ভাবতে হবে। ভারত বাংলাদেশের থেকে স্বার্থ নিয়ে চলে, বাংলাদেশও ভারতের থেকে স্বার্থ নিয়ে চলে। দুজনের সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক করলেই তো সম্পর্কটা বজায় থাকবে। আর গোল্ডেন হ্যান্ডশেকটা কেন করবে? তুমি তোমার স্বার্থ দেখবে, আমি আমার স্বার্থ দেখব, সমতার ভিত্তিতে দেখব, তবেই সম্পর্কটা সুন্দর থাকবে। সৌজন্য তো থাকবেই, সৌজন্য না থাকলে তো সম্পর্ক গড়ে ওঠে না। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, কূটনৈতিকদের পক্ষ থেকে কোনো রাজনৈতিক নেতা বা শীর্ষ নেতার সঙ্গে যদি কেউ গোপনে গোল্ডেন হ্যান্ডশেক করে, কেউ যদি গোপনে বৈঠক করে সেটি প্রকাশ্যে না আনার কথা বলেন, এবং সেই রাজনৈতিক নেতা যদি পরে কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারের এক অংশে বলতে বাধ্য হন যে ভারতীয় কূটনীতিকদের সঙ্গে তার বৈঠক হয়েছে, এটি গোপন রাখার কথা বলা হয়েছে, অনুরোধ করা হয়েছে, তাহলেই প্রশ্নে তৈরি হয় এবং সেটা নিয়ে বিতর্ক তৈরি হয়। আমরা সেই প্রশ্নে অবশ্যই আসবো, কিন্তু পরবাশিস, তুমি জানো যে 2026 এই চলমান আজকের দিনটিতে যে বছরটি শুরু হলো, 365 দিনের আজকে অলমোস্ট একদিন অতিবাহিত হয়ে গিয়েছে। এই বছরটি কি শুধুই বছর? হয়তো অঙ্কের নিরিখে, সালের ক্যালেন্ডারে হয়তো বছর, কিন্তু রাজনৈতিক ক্যালেন্ডারে ভারত বাংলাদেশের সম্পর্কে নিরিখে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ তুমি জানো, এবছরেই
12ই ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। অন্তর্বর্তী এই সময়ের রাজনৈতিক হিসাব নিকেশ যে নানা রকম ভাবে করবেন সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই 14-15 মাসের হিসেব নিকেশ কিন্তু এবছরেই শেষ হবে। হয়তো তার রেশ সামনের দিকে থাকবে। একদল দিল্লি নির্ভর থাকবে এবং অন্য দল দিল্লির বিরুদ্ধে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাবে। ঢাকার কাছে ভারতের বিশ্বাসযোগ্যতা নতুন ভাবে পরীক্ষার বছরও কিন্তু এই 2026। তুমি জানো যে 2024-এর গণ আন্দোলনের পর বাংলাদেশের রাজনীতি বদলে গিয়েছে, ক্ষমতার ভারসাম্য বদলে গিয়েছে, কিন্তু দিল্লির দৃষ্টিভঙ্গি কি সেই বদলের সঙ্গে সত্যিকার অর্থে তাল মেলাতে পেরেছে? তুমি বলবে হয়তো যে এস জয়শঙ্কর এই বাংলাদেশের এই মুহূর্তে আলোচিত, হঠাৎ করে এস জয়শঙ্করের মতো একজন দুদে কূটনীতিক পররাষ্ট্রমন্ত্রী যিনি সব দেশে ভিজিট করেন না, তার প্রত্যেকটি পদচারণার মধ্যে কূটনৈতিক বুদ্ধিমত্তা এবং দূরদর্শিতা এবং দেশীয় স্বার্থ থাকে। এস জয়শঙ্করের ঢাকা সফর এবং বাংলাদেশের এই মুহূর্তে অন্যতম রাজনৈতিক শক্তি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই জানাজা অনুষ্ঠানে যাওয়া শুধুই কি সৌজন্যের যাওয়া ছিল? কারণ এটা নিয়ে কিন্তু অনেক কথা, আলোচনা, সমালোচনা শুরু হয়ে গিয়েছে। তুমি এই বিষয়টিকে যদি একেবারে স্পেসিফিক ভাবে বলতে চাই যে 2026-এ ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে ভারতের সঙ্গে যে সম্পর্ক, যে রাজনৈতিক দলের সম্পর্ক থাকবে, সেই রাজনৈতিক দলটি বাংলাদেশে কি জনপ্রিয়তা অর্জন করতে পারবে তা, নাকি তারা দ্রুত জনপ্রিয়তা হারাবে? একেবারে তুমি সুনির্দিষ্টভাবে বলবে। না, আমি বিশ্বাস করি না বাংলাদেশের সব মানুষ ভারতের সঙ্গে বৈরিতাতে থাকতে চায়, সেটা আমি বিশ্বাস করি না। এবং বাংলাদেশের মানুষ তাদের দেশের একটি দলকে তাদের দেশের জাতীয় নির্বাচনে তারা মসনদে বসাবে কিনা সেটা তাদের সিদ্ধান্ত। কিন্তু ভারতের সঙ্গে যদি বিএনপির একটা সখ্যতা, সমতার ভিত্তিতে নতুন করে নতুন সমীকরণে নতুন পথ চলায় দিক নির্দেশনা দেয়, সেই জায়গায় যারা বুদ্ধিমত্তা দিয়ে চলেন, নিজেদের দেশের স্বার্থের কথা ভাববেন, বাংলাদেশের স্বার্থের কথা, তারা মনে হয় বিএনপির থেকে বিরূপ হবে না বলে এটা আমার বিশ্বাস। ভারতের বিরুদ্ধে তো শেখ হাসিনার বা আওয়ামী লীগের চোখের লেন্স দিয়ে দেখার অভিযোগ বরাবরই ঢাকা থেকে। ভাই, বাংলাদেশের তো দুটো বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি। আওয়ামী লীগ মাঠে নেই, বিএনপি মাঠে আছে। তাহলে ভারত তার সমীকরণে শীতের সময় আমরা জ্যাকেট গায়ে দিই, গরমের সময় আমরা পাতলা কটনের শার্ট পরি। তো রাজনৈতিক সমীকরণ, সম্পর্ক, পরিবেশ, পরিস্থিতি, সময়োপযোগী চিন্তা ভাবনাও কিন্তু বদল ঘটে। বিএনপির সঙ্গে যদি বাংলাদেশের সরকারের একটা সখ্যতা তৈরি হয়, তাতে বাংলাদেশের, আমার মনে হয় আপামর বাংলাদেশের মানুষের, মানে ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ যেমন চলতে পারবে না, বাংলাদেশকে বাদ দিয়েও ভারত চলতে পারবে না। সরকারে তারা কাকে আনবে সেটা একেবারে তাদের সিদ্ধান্ত। কিন্তু বিএনপির সঙ্গে যদি, বিএনপি একটা এত বড় রাজনৈতিক দল বাংলাদেশের উপরে, সেটা আমি বলছি না, খালেদা জিয়া জানা যায় কত মানুষ গেছে, কত বিদেশ থেকে, প্রত্যেকটা দেশ থেকে মানুষ এসছেন তাকে সম্মান জানাতে, শ্রদ্ধা জানাতে। এগুলো কি বাংলাদেশের মানুষ অস্বীকার করতে পারবেন? দলটা তো বাংলাদেশেরই। কিন্তু কেউ কেউ বলছে যে ভারত যেহেতু এই মুহূর্তে আওয়ামী লীগ নেই, তার নির্ভরযোগ্য বন্ধু কেউ নেই, জামায়াতের সঙ্গে তো তার সম্পর্ক কখনোই ভাবে হবে না, কারণ এখানে ধর্মীয় দৃষ্টিভঙ্গি রয়েছে এবং জামায়াতও ভারতের দৃষ্টিভঙ্গি থেকে, বা বাংলাদেশের অনেকেই মনে করেন যে বাংলাদেশের স্বাধীনতার যে বিরোধী শক্তি, সেই হিসাবেই তাদেরকে রাজনৈতিকভাবে ট্রিট করা হয় বা তাদেরকে সেইভাবে দেখা হয়। বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তির সঙ্গে নৈতিকভাবে, রাজনৈতিকভাবে ভারত বা দিল্লি সংযোগ রাখবে না। অনেকে বলছেন যে যেহেতু ভারতের কাছে, দিল্লির কাছে বিকল্প কোনো বন্ধু নেই, সেক্ষেত্রে বিএনপি ভারতের কাছে বিকল্প বন্ধু হতে পারে। কারণ আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে আদর্শিক রাজনৈতিক আদর্শিক হয়তো তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক আদর্শিক হয়তো বৈপরীত্য থাকতে পারে, কিন্তু তারা এই দুটো রাজনৈতিক দলই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এবং মুক্তিযুদ্ধকে, বাংলাদেশকে লালন করে রাজনীতি করে। অনেকে বলছে, দেখো, মুক্তিযুদ্ধের সেন্টিমেন্টকে আর বিক্রি করে খাওয়ার দরকার নেই। মুক্তিযুদ্ধ বাংলাদেশের একটা ইতিহাস, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, এই ইতিহাসটাকেও অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু জামাত শিবিরের কথা বলবো, তারা যদি সেই সময়, তারা একটা সময় ক্ষমা চাইছে, আগের দিন বিষয়টি নিয়ে আলোচনা করেছি, ক্ষমা চাইলেই তো মানুষ ভুলে যাবে না। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের যে রাজনৈতিক দলেরা বাংলাদেশের চিন্তা ভাবনা করেন, তারা যদি খুব বাস্তবিক প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা করেন, তাহলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, ভৌগোলিক সম্পর্ক, ঐতিহাসিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, শিক্ষানীতি, পররাষ্ট্রনীতি, কূটনীতিতে সব বিষয়ে যদি তারা এক থাকতে পারে, তাহলে উভয় পক্ষের মঙ্গল। এগুলো বাংলাদেশের দায়িত্বশীল রাজনৈতিক দলেরা অবশ্যই বুঝবে বা বোঝা উচিত। যদি না বোঝে তাদের ব্যাপার। আর বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশে কোন সরকারকে, কাদেরকে, কোন রাজনৈতিক দলকে 26-এর এই 12ই ফেব্রুয়ারি, 26
অফিসে দাঁড়িয়েই কথা বলছি, আজ 1 জানুয়ারি বছরের শুরুর দিন। 12 ফেব্রুয়ারির উৎসবে বাংলাদেশের সচেতন নাগরিকেরা তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটদানের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ কাদের হাতে অর্পণ করবেন পরিচালনার জন্য, সেটা তারা অত্যন্ত সুচিন্তিত মতামত নিয়ে ভাবনা চিন্তা করে সরকার গঠনের দিকে তাদের রায়টা তারা দেবেন, এটা আশা রাখি। আরো কিছু আজকে বিএনপির সঙ্গে বাংলাদেশের সরকারের, বিএনপির সঙ্গে যদি ভারত সরকারের, বিএনপি তো বাংলাদেশের একটা প্রাক্তন সরকার, তারা পরিচালনা করেছে, বিএনপি বলা উচিত না। খালেদা জিয়া বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, সেটা দলকে রিপ্রেজেন্ট করতো। ভারত সরকার একটা প্রাক্তন প্রধানমন্ত্রীকে প্রয়াত হয়েছেন, তাকে শ্রদ্ধা জানাতে গেছেন। এটাই সৌজন্যবোধ, এটাই কূটনীতি, এটাই পররাষ্ট্রনীতি। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের মানুষরা যদি বিএনপি কে বলে যে ভারত বন্ধু হয়ে গেল, যারা বলছে তাদের হাঁটুতে বুদ্ধি, তারা বাংলাদেশের কথা ভেবে যদি বলেন, আমার মনে হয় না তারা বাংলাদেশের জন্য চিন্তা ভাবনা করছেন। না, বলছি শুধু বিএনপি কে এককভাবে নয়, আজকে এবং গতকালকে একটি রয়টার্স কে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশের এই মুহূর্তে অন্যতম রাজনৈতিক শক্তি জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন। তার ইন্টারভিউ থেকেও কিন্তু বিস্ফোরক বেশ কিছু তথ্য সামনে এসেছে। সে বিষয় নিয়ে আমরা শেষ দিকে সেই আলোচনাটি করব। কিন্তু তার আগে পরমাশিস, আমরা 2025-এ গতকাল পর্যন্ত যে বছরটি ছিল নানাভাবে আলোচিত, সমালোচিত, এবং সেখান থেকে অনেক বিষয়গুলো কিন্তু আমাদের শেখার আছে। কি শেখার আছে বা কি আমাদেরকে বুঝিয়ে দিয়েছে? দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা বুঝিয়ে দিয়েছে সম্পর্ক শুধু সরকারের হাতে নেই। দূতাবাসের বিক্ষোভ আমাদের দেখিয়েছে যে আবেগ এখন কূটনীতিকে ছাপিয়ে যাচ্ছে। মিডিয়া সংঘাত আমাদের প্রমাণ করেছে হেডলাইনই অনেক সময় সম্পর্কের ভাষা হয়ে উঠছে। আর সঙ্গে সঙ্গে আমাদের এটাও শিখিয়েছে যে একতরফা ন্যারেটিভে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক কোনোভাবেই টেকানো সম্ভব নয়। সেটি কিন্তু 2025-এ আমাদের দেখিয়েছে, শিখিয়েছে। এবং আমরা যদি সত্যিকার অর্থে খুব অন্তরের চোখ দিয়ে, ভেতরের প্রকৃত মানবতার দৃষ্টি দিয়ে আমাদের দুই দেশের সম্পর্ককে দেখি, তাহলে এই কয়েকটি বিষয় কিন্তু উপেক্ষা করার কোনো জায়গা নেই। তুমি কি বলবে? সীমান্ত উত্তেজনা আমরা দেখেছি, দূতাবাসের সামনে বিক্ষোভ আমরা দেখেছি, এবং অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি, আমরা মিডিয়ার অংশ, আমাদের মিডিয়ারও কিন্তু 2025-এ চরম পরিমাণে বাড়াবাড়ি দেখেছি। এবং আমরা একতরফা ন্যারেটিভস ক্রিয়েট করে সম্পর্ক নষ্ট করার জন্য অন্যতম আমাদের দায়িত্ব কিন্তু আমাদের কাঁধেও নিতে হবে। অর্থাৎ আমরা বলতে কিন্তু ভারত বাংলাদেশের মিডিয়ার একটি বড় অংশ। বাংলা অভিধানে একটা কথা আছে, অতিরঞ্জিত আর উগ্রবাদ। এই অতিরঞ্জিত আর উগ্রবাদ অনেক সময় আবেগ থেকে আসে, আর সেই উৎসাহটা কতটা সদর্থ, কতটা পজিটিভ থিঙ্কিং, সেগুলো নিয়ে অনেক প্রশ্ন থেকে যায়। আজকে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রয়াত হয়েছেন। তার প্রয়াত হওয়ার খবর গোটা পৃথিবীতে সমস্ত গণমাধ্যম প্রকাশ করেছে। এটাকে বলে সংবাদ। তার জানাজায় লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়েছে, এটা হচ্ছে সংবাদ। এইবার এই তার জানাজার লোক দেখে মনে হচ্ছে আওয়ামী লীগের আর কোনো অস্তিত্ব নেই, জামাত শিবিরের কোনো অস্তিত্ব নেই। এগুলোকে বলে অতিরঞ্জিত। আজকে এগুলো ন্যারেটিভস বাংলাদেশে বা ভারতে উগ্র হিন্দুত্ববাদ, দীপু দাসের হত্যার ঘটনায় এই যে উগ্রবাদী শক্তিগুলো, অন্যান্য রাজনৈতিক দল তো বিক্ষোভ কর্মসূচি করেছে, কিন্তু উগ্রতা দিয়ে কেন? বামেরাও করেছেন। সেটা উগ্রতা দিয়ে কেন? তৃণমূলের পক্ষ থেকে রাজ্যে কোনো বিক্ষোভ হয়নি, তৃণমূলের পক্ষ থেকে কোনো বিক্ষোভ করা হয়নি। তারা তো সরকারে রয়েছে, তারা প্রোটেকশন দিয়েছে, এটাই হওয়া উচিত। দিল্লিতেও হয়েছে, দিল্লির প্রশাসনও প্রোটেকশন দিয়েছে। কিন্তু এই বিক্ষোভ দেখিয়ে কি প্রতিবাদের ভাষা হতে পারে? কেন্দ্রীয় বিজেপি করেনি, আমাদের স্টেট বিজেপি করেছে বা হিন্দুত্ববাদী সংগঠনগুলো করেছে, কিন্তু কেন্দ্রীয় বিজেপি সামগ্রিকভাবে, বিজেপির পক্ষ থেকে কোথাও করা হয়নি। বাংলাদেশেও হয়েছে, শিলিগুড়িতে হয়েছে, কলকাতায় হয়েছে, আগরতলায় হয়েছে, কিন্তু এগুলো প্রতিবাদের ভাষা হতে পারে না। এই উগ্রতা প্রতিবাদের ভাষা হতে পারে না। অবশ্যই দীপু দাসের হত্যাকে আমরা অবর্ণনীয়, চরম নৃশংসতা বলে আমরা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব, এই জাতীয় হত্যালীলা বন্ধ করলে। অবশ্যই আমাদের এখানেও ঘটনা ঘটেছে। একই সঙ্গে কিন্তু হাদির মৃত্যুর ঘটনাও কিন্তু একই রকম ভাবে হৃদয়ে বিদ্ধ করেছে। অবশ্যই যে কোনো দেশের নাগরিক তাদের গণতান্ত্রিক ভাবে যে কোনো রকম ভাবে আন্দোলন করার অধিকার রয়েছে। আন্দোলন করতে গিয়ে তাদের হৃদয় বা তাদের বুক যদি গুলিবিদ্ধ হয় এবং তারা যদি লক্ষ্যবস্তুতে পরিণত হন, সেটা অত্যন্ত আমি এখনো অন্তর্বর্তী সরকারের কাছে বা পরবর্তীতে ভোটে যে সরকারে আসবে, এই হাদি হত্যায় যারা যুক্ত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আমি দাবি জানাচ্ছি। আমার কাছে ছেলে আমার সঙ্গে মতের বিরোধ থাকতেই পারে, আমার দেশের বিরুদ্ধে সে কথা বলতে পারে,
কিন্তু সে তার দেশকে ভালোবেসে সে কথা বলছে, তাকে ওইভাবে নৃশংসভাবে গুলি করে হত্যা করা চরম অন্যায়, চরম অন্যায়। একই রকম। আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করব অন্তর্বর্তী সরকারের কাছে। বাংলাদেশের আইন মানে মানে ভয়াবহ যেন আইনি জটিলতায় তাকে ফেলে তাকে শাস্তি দেওয়া হয়, একদম যারা একদম এই কাজে যারা লিপ্ত রয়েছে বা যুক্ত রয়েছে। একদমই। পরমাশিস, আমরা আলোচনার অন্য একটি পার্টে ঢুকবো। চলমান যে এরকম ভাবে চলছে এই ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ আমরা তো গত 2024-এর 5 আগস্টের পর থেকেই দেখি। 26-এর আগে দিল্লির সামনে 3টি মৌলিক প্রশ্ন কিন্তু এখন উঠছে। তুমি জানো যে আমি ভীষণভাবে এই বিষয়গুলো নিয়ে গবেষণা করি এবং বিভিন্ন রকমের মানুষের সঙ্গে বা কূটনীতিকদের সঙ্গে আমার কথাবার্তা হয়, এবং আমার যতটুকু মনে হয়েছে আমার গবেষণায়, তাতে যে কথাগুলো বা যে প্রশ্নগুলো সামনে আমি তোমার মাধ্যমে দর্শকদের কাছে রাখতে চাই। ভারত কি তাহলে কেবল একটি রাজনৈতিক শক্তির চোখ দিয়ে বাংলাদেশকে দেখবে 2026-এ? তোমার কাছে প্রত্যেকটি প্রশ্ন থাকবে এবং তুমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেবে। নির্বাচন প্রক্রিয়া নিয়ে ভারতের অবস্থান কতটা নিরপেক্ষ থাকে, কারণ এটাও তোমাকে জবাব দিতে হবে। জনগণের অনুভূতিকে গুরুত্ব দেবে, না শুধুমাত্র ক্ষমতার সমীকরণকে দেখবে দিল্লি? আর এই প্রশ্নের উত্তরগুলোই ঠিক করবে আসলে দিল্লি ঢাকার সম্পর্ক উষ্ণ হবে না আরো ঠান্ডা যুদ্ধে পরিণত হবে। তুমি এই 3টে প্রশ্নের উত্তর দাও। তুমি কিভাবে দেখছো বা কি করা উচিত? দেখো, এই প্রশ্নে তোমায় বলি, ভারত সরকারের তরফ থেকে ইতিমধ্যেই 2-3বার করে জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশে একটা স্থিতিশীল সরকার আসুক, শান্তিপূর্ণ সহাবস্থান বাংলাদেশে ফিরে আসুক, অবাধ শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশে ফিরে আসুক নির্বাচনের মধ্য দিয়ে। এখন বাংলাদেশে যদি যারাই ক্ষমতায় আসুন, বাংলাদেশ সরকারের পাশে থাকবে ভারত সরকার। আবারও সেই একই দৃষ্টি, একই কথা আমি বলবো। আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, কিভাবে ছিল সেটা আওয়ামী লীগ জানে আর বাংলাদেশের মানুষ জানে। ভারত সরকার কিন্তু বাংলাদেশ সরকারের পাশে থেকেছে। আজকে কিন্তু যে এই যে 14 মাসের পর এই যে খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়া, তার জানাজায় উপস্থিত হওয়া, তার পাশে থাকার বার্তা দেওয়া, তার আরোগ্য কামনা করা হয়েছিল, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি কিন্তু সেই বিষয়গুলো ভারত সরকার বিষয়টা সেইভাবে দেখেছে। তো বাংলাদেশের নির্বাচনের মধ্য দিয়ে যে সরকারই আসুক, ভারত সরকার বাংলাদেশ সরকারের পাশে থাকবে। এখন যদি আবার কেউ মনে করেন, আবার কোনো বাংলাদেশিরা যদি কেউ মনে করে থাকে যে বিএনপি ক্ষমতায় আসলো বা জামাত শিবির ক্ষমতায় আসলো, সেই সরকার সেই দলের পাশে ভারত সরকার থাকছে, তাহলে কিছু বলার নেই। দ্বিতীয় প্রশ্নের উত্তর তুমি একদমই সংক্ষিপ্ত ভাবে দেবে। নির্বাচন প্রক্রিয়া নিয়ে ভারতের অবস্থান কতটা নিরপেক্ষ থাকবে? তুমি আবার নতুন করে প্রশ্নটা তোমাকে ব্যাখ্যাটা করতে চাই না। গত 15 বছর বাংলাদেশে যে তথাকথিত নির্বাচন বাংলাদেশের মানুষ দেখেছে, তাতে তথাকথিত নির্বাচিত সরকারকে যেভাবে ভারতের পক্ষ থেকে প্রথমেই স্বাগত জানানো হয়েছিল, তাতে করে ভারতের ওপর বাংলাদেশের মানুষের এই প্রশ্ন তোলা খুবই সঙ্গতপূর্ণ। নির্বাচনে দেখো, বিষয়টা হচ্ছে বাংলাদেশের নির্বাচন পরিচালনা করবে সে দেশের জাতীয় নির্বাচন কমিশন। অবশ্যই ভারত সরকার একেবারে আমার ধারণা সেন দৃষ্টিতে থাকবে, নিরপেক্ষতার চোখ দিয়ে। যে বদনামের ভাগিত কোনো মানুষ দুবার হতে চায় না, একবার হতে চায়। তো স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া তো নিশ্চিত থাকবে, সেটা নির্বাচনের শেষে রেজাল্ট বেরোনোর পর। কিন্তু নিরপেক্ষতার সঙ্গে সেন দৃষ্টি রাখবে যে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হচ্ছে কিনা, সেটা কিন্তু এবার একটু আমার ধারণা ভারত সরকার কিন্তু একটু বেশি মাত্রায় পর্যবেক্ষণ করবে বলে এটা আমার অভিমত। জনগণের অনুভূতিকে গুরুত্ব দেবে দিল্লি, নাকি শুধুমাত্র তাদের ক্ষমতার সমীকরণের সঙ্গে আষ্টে পিষ্টে? সে তো ভারত সরকার আগে বলেই দিয়েছে, অবাধ শান্তিপূর্ণ সব মানুষের অংশগ্রহণের একটা নিরপেক্ষ নির্বাচন ভারত সরকার দেখতে চায়। তো নিরপেক্ষ নির্বাচন দেখতে গেলে জনগণের উপর তো আস্থা রাখতেই হবে, আর জনগণই তো সরকারটা গড়ে দেবে। একদমই। আমার কাছে অন্তত পক্ষে তোমার এই 3টে প্রশ্নের উত্তর পরিষ্কার। আমরা প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গে প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে আলোচক বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস ঘোষরায়। প্রিয় দর্শক, আপনারা কে কোথা থেকে আমাদের এই ভিডিও দেখছেন সেটি লিখে জানালে আমরা কৃতজ্ঞ থাকব। একই সঙ্গে এই ভিডিওর মন্তব্যের কোন অংশের সঙ্গে বা গোটা ভিডিওর সাবজেক্টের সঙ্গে আপনি ভিন্নমত থাকতেই পারেন। আপনার মূল্যবান মন্তব্য, মতামত বা বিশ্লেষণ মন্তব্যের কলামে লিখে জানাতে পারেন। একই সঙ্গে এই ভিডিওটি ভালো লাগলে ছড়িয়ে দেবেন, শেয়ার করবেন সর্বত্র। আর আজকে এই চ্যানেলটিতে নতুন এলে পুরনো ভিডিও দেখে যদি ভিডিওটি ভালো লাগে, চ্যানেলটি ভালো লাগে, অবশ্যই লাইক বা সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতিদিন আমাদের এই ভিডিও প্রথমে আমরা ইউটিউব চ্যানেল এবং পরে ফেসবুক পেজে আমরা আপলোড করি। দেখার আমন্ত্রণ রইল, কারণ আপনাদের জন্যই আমরা মূলত কন্টেন্ট প্ল্যান এবং ডিজাইন করি। এবং আপনারা অর্থাৎ ভারত বাংলাদেশের সাধারণ দর্শকরা যদি এক হন, আপনাদের মধ্যে যদি ন্যূনতম
এই পারস্পরিক বিদ্বেষ বৈরিতা কমে প্রথম কলকাতার প্রয়াস সফল হবে। আমরা সেই প্রয়াসেই এগোচ্ছি। আলোচনায় ফিরছি। তুমি জানো সবচাইতে বিস্ফোরক বিষয় হয়ে গিয়েছে আজকে যখন আমি ঘুম থেকে উঠে বাংলাদেশের সংবাদপত্রগুলো, তুমি তো জানো যে আমি ঘুম থেকে উঠে একটু অনলাইন গুলো দেখলাম এবং রীতিমতো ফেসবুক ফিড এবং অনলাইন গুলো আমি দেখে আমার কাছে খুব, আমি আমার বছরের প্রথম দিন আমি খুবই চাঞ্চল্য ফিল করছিলাম যে ভারতকে আবার নতুন করে আবার নতুন একটা বিতর্কের মধ্যে আনার চেষ্টা হয়েছে, কিংবা কোনোভাবে সূক্ষ্মভাবে ভারতকে আবার বাংলাদেশের নির্বাচনের ময়দানে বা এই মুহূর্তে এই যে 12ই ফেব্রুয়ারির আগে আবার ভারতকে কোনো না কোনো ভাবে হোক, যে কোনো ভাবে হোক ভারতকে নিয়ে আবার রাজনীতি। কারণ বাংলাদেশের রাজনীতিতে ভারতকে ছেড়ে কখনো রাজনীতি হয়েছে কিনা ক্ষমা করবেন দর্শকরা, আপনারা বলতে পারবেন, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ভারতকে ছাড়া বাংলাদেশের রাজনৈতিক আলোচনা, সমালোচনা, বিতর্ক, নির্বাচন সেটা কখনোই আমি দেখিনি। কারণ আমিও প্রায় 2 দশক ধরে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে কাজ করি, গণমাধ্যমে কাজ করি। আমার 2 দশকের অভিজ্ঞতা বলে যে ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের কোনো আলোচনা, সমালোচনা বা নির্বাচন হয়নি। সেটা হতে পারে নেগেটিভ, হতে পারে পজিটিভ। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের যে একটা মন্তব্য, এবং তিনি ফেসবুক পোস্টেও করেছেন, তার ব্যক্তি ভেরিফাইড পোস্টেও তিনি ব্যাখ্যা করেছেন। ফেসবুক পোস্টে ঠিক কি লিখেছেন জামায়াত ইসলামের আমির সেটি একটু আগে শুনে নি বা দেখে নি। সেখানে উনি লিখেছেন যে আন্তর্জাতিক মিডিয়া রয়টার্সকে গতকাল দেয়া এক সাক্ষাৎকারে রয়টার্সের একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেন, ভারত যেহেতু আপনাদের প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ আছে কিনা, কোনো কথাবার্তা বা বৈঠক হয়েছে কিনা। তখন আমি বলেছিলাম গত বছরের মাঝামাঝি সময়ে আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি তখন দেশ বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। অন্যান্য দেশের সম্মানিত কূটনীতিকবৃন্দ যেমন এসেছেন, তেমনি তখন ভারতের 2জন কূটনীতিকও আমাকে দেখতে আমার বাসায় এসেছিলেন। অন্যান্যদের মতো তাদের সঙ্গেও আমার কথা হয়েছে। আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনার সময় বলেছিলাম যত কূটনীতিক এখানে এসেছেন তাদের সকলের বিষয়ে আমরা পাবলিসিটি দিয়েছি, আপনাদের এই সাক্ষাৎও আমরা পাবলিসিটিতে দিতে চাই। তখন তারা আমাকে এটি না দেওয়ার অনুরোধ করেন। আমরা বলেছিলাম পরবর্তী যখনই আপনাদের সঙ্গে 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হবে তা অবশ্যই পাবলিসিটিতে যাবে, এখানে গোপনীয়তার কিছু নেই। আমি বিস্মিত হই যে আমাদের কিছু দেশীয় মিডিয়া ভারতের সঙ্গে জামায়াতের আমিরের গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশন করেছে। আমি এই ধরনের সংবাদের তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে প্রকৃত বিষয় না জেনে এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই। যে জামায়াত ইসলামের আমির উনি অসুস্থ ছিলেন এবং সঙ্গতভাবেই উনি বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক শক্তির দলীয়ভাবে সাংগঠনিক প্রধান। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে বাংলাদেশে অবস্থিত ভারতীয় কূটনীতিকদের মধ্যে যদি কেউ তার কাছে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর করেন বা তার কুশল বিনিময় করেন, সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে একটা মানুষ, তাই না? তুমি বাংলাদেশের রাজনীতিতে একজন শীর্ষস্থানীয় ব্যক্তি, যেরকমটি বেগম খালেদা জিয়ার অসুস্থতার সময় ভারতের প্রধানমন্ত্রী টুইট করেছেন, তাকে সামগ্রিকভাবে সব ধরনের চিকিৎসাগত সহযোগিতা করার কথা বলেছেন, প্রয়োজনে চিকিৎসক পাঠানোর কথা বলেছেন, এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রধানমন্ত্রীর যে পূর্বের সাক্ষাৎ তারও স্মৃতিচারণ করেছিলেন। এবং তারপর আমরা দেখলাম যে এস জয়শঙ্কর বাংলাদেশে গিয়ে বেগম খালেদা জিয়ার শেষ যাত্রায় তিনি অংশ নিয়েছেন এবং শোক জ্ঞাপন করেন প্রধানমন্ত্রীর তরফ থেকে। এটা তো কূটনৈতিক শিষ্টাচার, কিন্তু এটা নিয়ে কিন্তু তুমুল এক ধরনের রাজনীতি শুরু হয়েছে। ইতিমধ্যে এনসিপি কিন্তু জামাতের নির্বাচনী অংশীদার এবং এনসিপির অন্যতম একজন নেতা সার্জিস আলম রীতিমতো জামায়াত ইসলামকে হুমকি দিয়েছে। মানে এই ভারতের সঙ্গে সম্পর্ক থাকলে উনি কি লিখেছেন আমরা সেটা একটু পড়ে শুনে। উনি সার্জিস আলমের তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, জামায়াতের আমিরের সাথে ভারতীয় 2 কূটনীতিকের বৈঠক করেন এবং সেই তথ্য পাবলিকালি না জানানো কথা বলেন। জামায়াতের আমির প্রত্যুত্তরে বলেন, 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হতেই পারে, এক্ষেত্রে গোপনীয়তার কিছু নেই এবং পরবর্তীতে আলোচনা হলে পাবলিকলি হতে পারে। এই তথ্য জামায়াতের আমির নিজেই সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, তারপর সেটা বাংলাদেশের মিডিয়াতে আসে। অথচ আমাদের দেশের তথাকথিত দলকণা ব্যক্তি গোষ্ঠী দলীয় পারপাস সার্ভ করা কিছু মিডিয়া হাউস শিরোনাম করেছে জামায়াত আমিরের সঙ্গে ভারতের কূটনৈতিক বৈঠক। এই হইল আমাদের দেশের মিডিয়ার অবস্থা। এমন অনেক মিডিয়া হাউস
আগে এভাবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে সার্ভ করত, এখন আবার উদ্দেশ্য প্রণোদিত ভাবে নতুন ঠিকানা খোঁজা শুরু করেছে। অর্থাৎ এই ঘটনা যে এনসিপির মধ্যেও একটা তীব্র ক্রিয়া তৈরি করেছে, এবং এই বিষয়টি যে ভারতের সঙ্গে আলোচনা যে এনসিপির পক্ষ থেকেও বিষয়টিকে হতেই পারে বা স্বাভাবিকভাবে গ্রাহ্য করা হচ্ছে, বিষয়টি মেনে নেওয়া হচ্ছে যে আলোচনা হতেই পারে, হচ্ছে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। অর্থাৎ এই যে এনসিপির পক্ষ থেকেই তো তীব্র ভারত বিরোধিতার কথা বলা ছিল, এবং এনসিপি নেতা ওই মিস্টার আব্দুল্লাহ তিনি তো সেভেন সিস্টারকে দেখে নেবেন বলে বলেছিলেন, এবং জামায়াত ইসলামের একজন শীর্ষ নেতা তিনি বলেছিলেন যে নিউ ইয়র্কে গিয়ে যে ভারতের সঙ্গে তাদের লড়াই করার জন্য কত সংখ্যক মানুষ প্রস্তুত রয়েছে। এই ধরনের যারা ভারতের বিরুদ্ধে যারা কথা বলছিলেন, তারা কিন্তু আজকে এই বিষয়টির কার্যত পক্ষে অবস্থান নিচ্ছে। তুমি কিভাবে দেখছো? দেখো, মানুষের মনের তো সংস্কার হতেই পারে, সেটা তো কোনো অস্বাভাবিক না। আজকে যেটা আমি ভুল ভাব সিদ্ধান্ত নিয়েছি, কাল যে সেটা আমি সিদ্ধান্ত চেঞ্জ করব, এটা হতে পারে না, হতেই পারে। এটা এক জাতীয় মানসিক সংস্কার। আর বাংলাদেশের কেন, গোটা পৃথিবীরই কিছু মিডিয়া যারা অতিরঞ্জিত শব্দটাই ব্যবহার করেছে, অতি সক্রিয়তা, অতি উৎসাহী, মিডিয়ারও কিছু সংস্কার হওয়া উচিত। যে সংবাদ কি হবে সেটা একটু সংস্কারমুখী মানসিকতা নিয়ে কাজটা করলেই ভালো হয়। সব ব্যাপারেই যদি একটা গন্ধ খোঁজা, ফুটো খোঁজা, একটা ঘেটে দেওয়ার একটা প্রবণতা থাকে, তাহলে বাংলাদেশের মিডিয়ারও তো একটা দায়িত্ব আছে। বাংলাদেশের সত্যিকারের সংস্কারের প্রয়োজনে বাংলাদেশে আজকে আওয়ামী লীগ নেই, বাংলাদেশে যদি আজকে জামাত শিবির আসে, বাংলাদেশে যদি এখন বিএনপি ক্ষমতায় আসে, পররাষ্ট্র নীতিতে ভারত সরকারের সঙ্গে যে কোনো পর্যায়ে যে কোনো আলোচনা চলতে পারে, সেটাকে একটু খুঁচিয়ে বাংলাদেশি মানুষ, কিছু মানুষের মধ্যে যদি এটা ভারত বিদ্বেষী বৈরিতা মনোভাব থাকে, সেটাকে কাজে লাগিয়ে একটা ইস্যু করে তারা তো বাংলাদেশকে বিপথে পরিচালিত করছে কিছু সংবাদ মাধ্যম বা মিডিয়া। তো সেটা তো কাম্য নয়। তো বিষয়টা দাদা একটু দায়িত্বশীল হয়ে দেখবে। আমি তো বলবো অমিত সাহেব যেটা বলেছেন একদম সঠিক বলেছেন, এতে কোনো ভুল নেই। আর এটা তো সৌজন্যতা। একটা বিরোধী শক্তি, বিরোধী দল, সে অসুস্থ হতে পারে, সে আমাদের দেশের কূটনীতিটা যদি দেখতে যায়, তাতে ক্ষতি কোথায়? এটা তো সৌজন্যতা। সবাই যে ক্ষমতা রাষ্ট্র শাসন করবে এমন তো নয়, কিন্তু তার সে দেশের দায়িত্বশীল রাজনৈতিক দলের সঙ্গে তো সৌজন্যতা ভারত সরকার রাখতেই পারে। না রাখার কি আছে? আমাদের দেশের হাইকমিশনার ওখানে থাকেন, কূটনীতিকটা থাকেন, সবার সঙ্গে সবার সম্পর্ক থাকবে, দেখা করবে, কথা বলবে, এতে অস্বাভাবিকতার কি আছে? এর পিছনে কেউ এগুলোকে খুঁচিয়ে ঘা করা, একটু মিডিয়া হাইট করা, আর্থিক লাভবান হওয়া, কেউ আরো অনেক কিছু সুযোগ সুবিধা অনেকের থাকে, সেগুলো তো তারা ভালো বলতে পারবেন। এটা আমাদের দেশেও কম বেশি হয়। একদমই তাই। দেখো, এই বক্তব্য বা এই ইস্যুটি একটা ভোটের আগে বেশ স্থানীয় রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বর্তমান এই সালটি যে ভারত বাংলাদেশের সম্পর্ক শুধু সরকার বনাম সরকারের সীমাবদ্ধ নেই, এই ঘটনা থেকে বা এই ডক্টর শফিকুর রহমানের বক্তব্য থেকে পরিষ্কার যে ভারত সব রাজনৈতিক দলের সঙ্গে সমানভাবে তাদের সৌজন্যতা, তাদের যে সম্পর্ক সেটি বজায় রাখছে। ডক্টর শফিকুর রহমানের বক্তব্য থেকে পরিষ্কার যে তিনিও চান যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, কেন এই বিষয়টিকে উচ্চ রেখেই বা কেন, তাদের লাভ কোথায় রয়েছে? এটা এক শ্রেণীর মানুষের মধ্যে হয়তো এই ভারত ফোবিয়া রয়েছে, কারণ ভারতের দিক থেকে বেশ কিছু জায়গায় তো অবশ্যই তারাও এক ধরনের একপাক্ষিক নীতি অবলম্বন করেছিল, এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা সেটাও দেখেছি এবং সমালোচনার জায়গা রয়েছে সেক্ষেত্রে। কিন্তু এখন সম্পর্ক নির্ভর করছে পরমাশিস যে কোন রাজনৈতিক দলের সঙ্গে ভারত কিভাবে কথা বলবে, যোগাযোগের ক্ষেত্রটা তাদের কাছে কতটা স্বচ্ছতা থাকবে, আর মানুষ সেটাকে কোন চোখে দেখবে বা দেখবেন। দেখো, আমার মনে হয় যে জামায়াত ইসলামের পক্ষ থেকে এই বার্তাই দিতে চাইছেন তারা যে ভারতের সঙ্গে কথা হলে সেটা গোপনে হবে না, সেটা অবশ্যই প্রকাশ্য হবে, এবং সেই স্টেটমেন্ট ভারত বাংলাদেশের মানুষের সামনে আসবে। এটাকে যদিও দিল্লি কিভাবে দেখছে বা দিল্লির বিষয়টি কিভাবে তারা রিঅ্যাক্ট করে, সেটা আমাদের অবশ্যই দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের রণধীর জয়সওয়াল উনি কি বলেন পরবর্তী সাংবাদিকদের প্রশ্নের জবাবে, সেই দিকে আমাদের নজর থাকবে। কিন্তু তার আগে তোমার কাছে প্রশ্ন, যে সামগ্রিক বিষয় নিয়ে তুমি যদি খুব সংক্ষেপে, কারণ আলোচনা অনেক দীর্ঘ হচ্ছে, খুব সংক্ষেপে এই জামায়াত ইসলামের আমিরের সঙ্গে দুজন কূটনীতিকের বৈঠক, সেই দুজন কূটনীতিক বলেছেন যে না, এখন পাবলিসিটি করার দরকার নেই, কারণ সঙ্গত কারণেই হয়তো যে তীব্র ভারত বিরোধিতা একটা আবহাওয়া তৈরি হয়েছে। জামায়াত ইসলামের মতো একটি ধর্মীয় রাজনৈতিক দল এবং এই জামায়াত ইসলামী তীব্র কট্টর ভারত বিরোধী তাদের অবস্থান নৈতিকভাবে, সেখানে দাঁড়িয়ে যদি কোনো দুজন কূটনীতিকের সঙ্গে তার শারীরিক খোঁজ খবর নিতে যদি যান, সেই স্বাভাবিক যাওয়াটাকে নিয়েও কিন্তু নেগেটিভ ন্যারেটিভস হতে পারে। সে কারণেই সম্ভবত ভারতের কূটনীতিকদের পক্ষ থেকে বলা হয়েছে যে না, আমরা এসেছিলাম আপনাকে দেখতে,
কিন্তু এই বিষয়টি প্রকাশ্যে না আনলেই ভালো হবে, কারণ তাতে হয়তো রাজনৈতিকভাবে আপনাদের ক্ষতি হতে পারে। আমি যদিও জানি না, আমি দায়িত্ব নিতে পারবো না, তবে আমার মনে হয় এই ধরনের একজন মানুষ হিসেবে আমার মনে হয় এই সৌজন্যতার যে প্রোটোকল, সৌজন্যতার যে কথাবার্তাগুলো হয়, এরকমই খুবই অনানুষ্ঠানিক কথাবার্তা হয় এবং সেটা হয়ে থাকতে পারে। এবার এরকম যদি হয় কিংবা এর বাইরে কি হয়, ভেতরে কি হয়েছে, সেটা নিশ্চয়ই আমরা জানি না। তবে এটা নিয়ে এক একজন তাদের নিজের মতাদর্শ, এক একজন নিজেদের মতো করে সে ন্যারেটিভ দাঁড় করাতে পারে। তুমি যদি সংক্ষিপ্তভাবে এ বিষয়ে একটু বিশ্লেষণ। দেখো, বিষয়টা হচ্ছে বাংলাদেশের 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এই ঘটনাটা বেশ কিছুদিন আগের ঘটনা। উনি রয়টার্সকে ইন্টারভিউতে যেটা বলেছেন, যা বোঝা যাচ্ছে, ভারত সরকারের তরফ থেকে দুজন কূটনীতিক আমির সাহেবকে দেখতে গেছেন তার অসুস্থতার কারণে, কুশল বিনিময় করেছেন। তারা বলেছেন এটা আমরা সর্বসমক্ষে আনতে চাই। ভারত সরকার তার কূটনীতিকরা বলেছেন না, এটা করার দরকার নেই। পরবর্তী সময়ে স্বার্থ সংশ্লিষ্ট যখন কোনো আলাপ আলোচনা হবে সেটা আনা যেতে পারে। এটা কেন করেছে, এটা আমার ব্যক্তিগত অভিমত, যে একটা ওনার মতন ব্যক্তিত্বের সঙ্গে দুজন কূটনীতিক দেখা করতে গেল, এটা যদি প্রকাশ্যে আসে, এটা নির্বাচনের ক্ষেত্রে একটা ইকুয়েশন, একটা ভাবনা চিন্তা, একটা ন্যারেটিভ নতুন করে জাগতে পারে বাংলাদেশের বুকে। তখন কিন্তু আবার সে একটা প্রশ্ন চলে আসবে যে ভারত বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে কোনো এক রাজনৈতিক দলের সঙ্গে গিয়ে আলাপ আলোচনা করছে। বিষয়টা তো তা না। বিষয়টা একটা মানুষ অসুস্থ হচ্ছে, তাকে দেখতে গেছে, এটা সৌজন্য, সেই জন্যই তারা এটা করেছে। এবং এর পরও এই ঘটনা যখন উনি রয়টার্সকে ইন্টারভিউ দেওয়ার পরেও বলছেন, এবং তারপরেও যখন এটা নিয়ে কেউ আবার নতুন গল্প ফাঁদার চেষ্টা করছে, সেটা তারা বাংলাদেশের ভালো চায় না। তারা তাদের নিজেদের আখের লাভ চায়, মিডিয়া হাইট করে তার কাগজকে বেশি বিক্রি করতে চায়, সমাজ মাধ্যমে তাকে সেই খবরটাকে ভাইরাল করতে চায়, বা কিছু জিনিসকে একটু ইকুয়েশন ঘুরিয়ে দেওয়া, বা একটা মহল যারা চাচ্ছেন না যে ভারত বাংলাদেশের সম্পর্ক স্ট্যাবল হোক, স্থিতিশীল হোক, হ্যাঁ, এটাকে একটা করিয়ে দেওয়া, ঘেটে দেওয়া, সবাইকে অবিশ্বাসের জায়গায় চলে যাওয়া। এই যে ধরো বিএনপির সঙ্গে কালকে যে সৌজন্য সাক্ষাৎ হয়েছে, জানা যায় গেছেন পররাষ্ট্রমন্ত্রী, একটা সুন্দর সম্পর্কের বাতাবরণ, সুন্দর আবহাওয়া। সেখানেও এক ধরনের ন্যারেটিভস দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পরমাসি হ্যাঁ, সেখানেও আমি যে কোনো জিনিস, সব জিনিসে মানুষ একবার বেঁকিয়ে দেখবে, এটাই নিয়ম, এটা হয়। একদমই তাই। সেখানে কি কিন্তু হচ্ছে আমি সেটাকে বলি, তুমি যদি অ্যাভয়েড করতে না পারো, তাহলে কিন্তু তোমার ফল। সেখানেও একটা ন্যারেটিভ দেওয়ার বাংলাদেশের চেষ্টা যারা করা হচ্ছে। বাংলাদেশের যারা এখন দায়িত্বশীল নাগরিক রয়েছেন, শুভবুদ্ধি সম্পন্ন রয়েছেন, ইন্টেলেকচুয়ালরা রয়েছেন, সাধারণ মানুষদের তো বলছি, এবং রাজনৈতিক নেতারা, আপনারা দায়িত্বশীল ভাবে, সুন্দরভাবে নির্বাচন পরিচালনা করুন, নির্বাচনে অংশ নিন, ভোটদান করুন, সুন্দর বাংলাদেশ গড়ার ব্যাপারে আপনারা অতি বেশি মাত্রায় কনসেন্ট্রেট হন। আপাতত ভারতকে ভুলে যান, সরকার আগে গঠন হোক বাংলাদেশে, সব ঠিক হয়ে যাবে। এমন তো নয় ভারত থেকে গিয়ে কেউ ভোট দেবে। এগুলো ভাষা কথা। এই ভাষা কথার উপরে না দাঁড়িয়ে দেশ গঠনের দিকে, নতুন বাংলাদেশ গড়ার দিকে একেবারে নিচু থেকে উপরতলার মানুষ সকলে সঠিক সিদ্ধান্ত নিন বাংলাদেশ গড়ার জন্য। যেটা বলতে যাচ্ছিলাম যে বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক বা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কেউ কেউ আবার বলছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ভারতের গ্রিন সিগন্যাল পেয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। এই একটা ন্যারেটিভ কিন্তু গত কয়েকদিন ধরেই চলছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, এবং যারা কট্টর ভারত বিরোধী এবং তাদের মধ্যে চলছিল। আবার নতুন করে একটা শফিকুর রহমানের, তার সঙ্গে যে ভারতীয় দুজন কূটনীতিকের যে সৌজন্য সাক্ষাৎ, কিংবা রাজনৈতিক বা ভবিষ্যৎ পরিকল্পনার যে সাক্ষাৎ বা কথাবার্তা যাই হয়ে থাকুক, সেটা নিয়েও একটা ন্যারেটিভস দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে যে জামায়াতের সঙ্গে ভারতের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে বা ভারত জামায়াতের সঙ্গে যোগাযোগ করছে। এই ন্যারেটিভস এর পাল্টাপাল্টি ন্যারেটিভস চলবে, আর এই ন্যারেটিভস এর মধ্যেই বাংলাদেশে ফেব্রুয়ারি 12 তারিখে গণতান্ত্রিক মহোৎসবে বাংলাদেশের আপামর জনগণই ভোট দেবেন এবং তারা জেতাবেন বাংলাদেশকেই। অবশ্যই ভালো একটি বাংলাদেশ তৈরি হলে সমস্ত প্রতিবেশীরাই কিন্তু বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে বাধ্য হবেন। সেটা ভারত হোক, সেটা পাকিস্তান হোক, সেটা নেপাল হোক, ভুটান হোক, মায়ানমার হোক, কিংবা আমাদের এশিয়ার অন্যান্য দেশ। সুতরাং ভালো বাংলাদেশ তৈরি করতে হলে ভোট, গণতান্ত্রিক উৎসব, সেটি জরুরি। এবং এই গণতান্ত্রিক উৎসবে সকলকেই সমানভাবে এগিয়ে আসতে হবে। 2025 সাল থেকে 2024 এবং 2025 থেকে আমাদের শিখতে হবে। 2026 অবশ্যই সংযমের বছর হবে। 2026 আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের বছর হবে। সব ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গেও 2026-এ বিধানসভা নির্বাচন, বাংলাদেশে আপনাদের যেরকম ভাবে জাতীয় নির্বাচন, যেটি একটি সরকার গঠন হওয়ার বাংলাদেশে,
আর আমাদের রাজ্যেও কিন্তু রাজ্য সরকার গঠন হওয়ার নির্বাচন হবে, সম্ভবত মে-জুন মাসে নির্বাচন হবে, এবং সেই নির্বাচনের প্রস্তুতি কিন্তু এরই মধ্যে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার যে সংশোধনের প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে ইতিমধ্যে নির্বাচনী নির্ঘণ্ট বা নির্বাচনী যে আমেজ সেটি শুরু হয়ে গিয়েছে। সুতরাং ভারত এবং বাংলাদেশের দুই দেশেই কিন্তু অনেকগুলো, আমাদের এই শুধু পশ্চিমবঙ্গ নয়, আরো বেশ কয়েকটি রাজ্যে সম্ভবত এবছর বিধানসভা নির্বাচন, আর বাংলাদেশে তো জাতীয় নির্বাচন হবে, নির্বাচনের বছর হবে, গণতান্ত্রিক উৎসব প্রয়োগের বছর হবে। প্রিয় দর্শক, আজকে শেষ করব, শুধু অনেক দীর্ঘ আলোচনা হয়েছে, আলোচনার ক্ষেত্রে অনেক রকমের দিক, অনেক ধরনের দৃষ্টিকোণ, জ্ঞানের ভান্ডার যতটা সম্ভব আমরা উন্মুক্ত করার চেষ্টা করেছি, এবং আপনাদের মন্তব্য থেকে আমাদের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হবে। 2026 ভারত বাংলাদেশের সম্পর্কের জন্য, বলা ভালো পুনর্গঠনের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর বলে আমরা মনে করছি, কিন্তু এখানে শর্তগুলো খুবই স্পষ্ট। দিল্লিকে শুনতে হবে, ঢাকাকেও বুঝতে হবে, মানুষকে শান্ত থাকতে হবে, মিডিয়াকে আরো দায়িত্বশীল হতে হবে। এই সম্পর্ক আর শুধু কূটনীতির নয়, বরং এই সম্পর্ক মানুষের। প্রাসঙ্গিক প্রসঙ্গ এখানেই থামবে না, বরং প্রাসঙ্গিক প্রসঙ্গের উদ্যোগ 2026 জুড়েই আমাদের প্রশ্ন তারা করবে, আমরা কি প্রতিবেশী হিসেবে এগোবো, না আবার সন্দেহের দেওয়াল তুলবো। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। পরমাশিস, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি এত সময় আমাদের সঙ্গে ছিলে, তোমার প্রতিও গভীর কৃতজ্ঞতা রইল। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে, প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। নমস্কার। নমস্কার।